আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন। ভালো আছো সবাই আশা করি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে একটু ইরেগুলার টাইমে শিডিউল করার জন্য। আমার একটা বিশেষ আহ, আহ, কাজ পড়ে গিয়েছে আর কি সন্ধ্যায়। তো সেই জন্য আসলে তোমাদের ক্লাসটা রেগুলার টাইমের বাইরে আজকে নিতে হচ্ছে আর কি। আহ, তো আমরা কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করছিলাম গতকাল থেকে। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনাটা করার পরে মোটামুটি আমরা অনেক কিছু জানতে পেরেছি নতুন করে। তো আজকে আমরা কন্ডিশনালের বাইরে একটু কিছু কথা বলি, ঠিক আছে? গতকালই তো আমরা কন্ডিশনাল নিয়ে শুরু করলাম। তো আজকে আমরা আরো কিছু নতুন নতুন জিনিস দেখবো। আসলে এগুলো নতুন না, এগুলো তোমাদের জন্য পুরনো জিনিসই, কিন্তু obviously as usual I will describe them something like new. Okay, তো সেটাই দেখি একটু। ওকে, আজকে আমরা এই কয়েকটি আইটেম আলোচনা করব, ঠিক আছে? এতক্ষণ আমি বসে বসে এইটাই প্ল্যানিং করছিলাম যে আমি কোন কোন কানেক্টরস গুলো ইউজ করব আজকের আলোচনায়। সো এগুলো খুবই কমন, এগুলোর মধ্যে নতুন তেমন কিছু তোমাদের জন্য আছে বলে আমার মনে হয় না। লাইক সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট, ইন কেস, সো অ্যাডজেক্টিভ অর সাচ নাউন, এগুলো অলমোস্ট আমাদের জানা বিষয়। তো এটা শুরু করার আগে আমি কন্ডিশনালের একটা ইম্পর্টেন্ট পার্ট গতকাল একটু রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনাল। ঠিক আছে, নেগেটিভ কন্ডিশনালটাও আমাদের জন্য নতুন কিছু না। হ্যাঁ, তো সেটা শেষ করে নেই, বাকি রেখে তো আর লাভ নাই। নেগেটিভ কন্ডিশনাল বলতে আমরা মূলত এখানে ইফ নট, যদি না, মানে যদি এটা না হয়, ঠিক আছে? তো আমরা এভাবে লিখি, okay, if you do not accept that proposal, you may face a great loss. তুমি যদি না করো, so আমরা সাধারণত ইফ ইউ ডু নটও বলি, তবে ইফ ইউ ডু নট এর আরেকটা সাবস্টিটিউট আছে, সেটা হচ্ছে ইফ, এবং এই নেগেটিভ অংশটাকে বাদ দিয়ে আমরা সিম্পলি আনলেস লিখে দিতে পারি, যেটা কিনা ইফ নট কে রিপ্লেস করে বসতে পারে। যে আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্যাট প্রপোজাল, অথবা আনলেস এর অল্টারনেটিভ আরো একটা রয়েছে, সেটা হচ্ছে except if you accept that proposal. So except if আর হচ্ছে unless, এর মানে কি যদি না, এবং unless except if এদের মধ্যেই যেহেতু নট বিষয়টা যুক্ত আছে, তাই জন্য আমাদের আর এক্সট্রা নট এখানে ইউজ করার কোনো দরকার নেই। ঠিক আছে, যেমন unless you do not believe this is completely wrong, তখন কিন্তু আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, একেবারেই অড একটা এক্সপ্রেশন, সেই জন্য আমরা জানি যে আনলেস ইফ নট এর এগেইনস্টে বসে থাকে। ঠিক আছে, এটা নেগেটিভ কন্ডিশনালের ক্ষেত্রে ইউজ হয়। সো সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা দিয়ে আজকে আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এর বাংলা মিনিংটা কি? যেন। এটা দিয়ে আমরা বুঝিয়ে থাকি এক্সপেকটেশন। কোনো একটা কিছু নিয়ে আমরা যদি কোনো একটা কিছু এক্সপেক্ট করে থাকি, লজিক্যাল এক্সপেকটেশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট লিখি। তো সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মিনিং কিন্তু সেম। ডিফারেন্সটা হচ্ছে সো দ্যাটটা স্পোকেন ইনফর্মাল অথবা রিটেন ফর্মাল দুটো জায়গাতে ইউজ হয়, নিউট্রাল ইংলিশ। বাট একেবারে রিটেন ফর্মাল ইংলিশের ক্ষেত্রে আমরা ইন অর্ডার দ্যাট ইউজ করি, এটা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয় না। ঠিক আছে, সো এইটুকুই জানার কথা আর কি। মূলত সাধারণত আমরা অ্যাপ্লিকেশন লিখলে, ফর্মাল লেটার্স লিখলে, সেক্ষেত্রে আমরা কোথাও যদি দরকার পড়ে, সো দ্যাট এর জায়গাটায় ইন অর্ডার দ্যাট লেখাটা সাজেস্টেড। ঠিক আছে, এখন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর বাংলা মিনিংটা আমরা কি জানি? যেন। আমরা এটা করি যেন ওটা হয়, দ্যাট মিনস আমরা
কোনো একটা কাজের প্রেক্ষিতে যখন কোনো একটা এক্সপেকটেশন রাখি, ঠিক আছে, যে এইটা আমি করছি আমার পারপাস, এক্সপেকটেশন বা কোন একটা পারপাস যদি আমি মেনশন করতে যাই তখন আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট লিখে থাকি, ঠিক আছে। তো নর্মালি আমরা এটা শেষে ক্যান বা কুড ইউজ করে থাকি, তবে এটা অর্থোডক্স ধারণা, এর বাইরেও আরো অনেক ধরনের সেন্টেন্স হতে পারে, সেটা আমরা এখন দেখছি। তো নর্মালি আমরা সো দ্যাট, যেমন we must stop corruption so that, এই যে মানে এক্সামে যে ধরনের কোয়েশ্চেন গুলো সো দ্যাট দিয়ে ম্যাক্সিমাম সময় আসে আর কি, we must stop corruption so that we can build a developed country. So এখানে দেখো খেয়াল করে যে এই জায়গাটায় হচ্ছে আমার অ্যাকশন, আর অ্যাকশনের এগেইনস্টে আমার যে এক্সপেকটেশনটা আছে বা যে পারপাসটা আছে সেটা আমি সো দ্যাট দিয়ে টেন্সটাকে প্যারালাল রেখে তারপরে লিখে থাকি। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশেও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করছি, ঠিক আছে। যেমন she studied so hard so that she could obtain a good result, তাই তো? She studied so hard so that she could obtain a good result. তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে studied past tense, পরের অংশে আমরা could obtain লিখেছি same past tense, that means টেন্সটাকে আমরা প্যারালাল রাখছি। এখানে আমরা লিখেছি can আর দ্বিতীয়টায় লিখেছি could, সো এই টেন্সটাকে প্যারালাল রাখছি। দ্যাট মিন্স আমরা নর্মালি লিখি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেন সো দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান অর কুড অ্যাকর্ডিং টু টেন্স, দেন ভার্ব ওয়ান দেন অবজেক্ট, যেটা লেখা লিখেছি। তো এই দুটো সেন্টেন্সের সাথে আমরা খুবই পরিচিত, বাট সো দ্যাট দিয়ে কিন্তু আমাদের আরো অনেক সুন্দর ইউজুয়াল কিছু সেন্টেন্স আমরা লিখতে পারি, ঠিক আছে। আমাদের রেগুলার কথাবার্তায় আমরা সো দ্যাট ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন লিখে থাকি যে ওকে, তো এভাবে করে ধরেন এক্সামে দেয়া থাকলো, হুম, the materials in this box are fragile. Fragile মানে কি, মানে যে জিনিসটা সহজে ভেঙে যেতে পারে, মানে ভঙ্গুর জাতীয় জিনিস আর কি। যেমন কাচের জিনিস যদি থাকে, কাচের জিনিস সাধারণত ফ্র্যাজাইল বলা হয়ে থাকে। সো বলা হচ্ছে যে এই বাক্সের ভেতরে যা কিছু আছে জিনিসপত্রগুলো খুব ফ্র্যাজাইল, হ্যান্ডেল দেম উইথ কেয়ার, যে যত্নের সাথে এদেরকে বহন করতে হবে, সো দ্যাট যেন। তো নর্মালি আমি এখানে কি এক্সপেক্ট করব, যে এদেরকে আমি কেয়ারফুলি হ্যান্ডেল করব, এখানে আমার এক্সপেকটেশনটা কি, যেন এগুলো নিরাপদ থাকে, তাই তো। তাহলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এখানে লিখছি সো দ্যাট দে রিমেইন সেফ, তাই কিনা। এখানে কিন্তু আমার ক্যান লিখতেই হবে এমন কোনো কথা নাই। দ্যাট মিনস আমাদের যেটা আর সাধারণ ধারণা যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরে ক্যান কুড লিখতেই হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এরকম আর কি, যে এই জায়গায় আমরা যদি দে ক্যান রিমেইন সেফ, এটা মিনিংটা আমাদের জন্য একটু অড হয়ে যায়। সো সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আমাদের ওভারঅল মিনিং এর উপরে, ঠিক আছে। তা এখন আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট তো নতুন কিছু ছিল না, জাস্ট একটু ব্যাপারটা বুঝে নিলাম আর কি। তো আরেকটা ব্যাপার যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে লেস্ট। লেস্টটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড প্রবাবিলিটি, ঠিক সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর বিপরীত লেস্ট। এই লেস্টের ইউজটাও কিন্তু আমি তোমাদেরকে স্পেশাল ইউজ পড়াবার সময় বলেছিলাম যে মোস্ট অফ আস ডু ইট রংলি। কেন সেটা আমি বলেছিলাম যে এটা একটা আমেরিকান ইংলিশের কানেক্টর, সাধারণত ব্রিটিশ ইংলিশে লেস্টের ব্যবহার হয় না বললেই চলে। আর
আমেরিকান ইংলিশে হলে এটা হয় সাবজাংটিভ মোডে, আমরা কন্ডিশনাল কি বলে এই কমপ্লিটিং সেন্টেন্স পড়বার সময় সাবজাংটিভ মোড কি জিনিস সে জিনিসটা দেখবো নে, তখন আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। সো নর্মালি আমরা লেস দিয়ে ঠিক এমন কিছু একটা লিখবো যেটা আমরা ওই কাজের প্রেক্ষিতে আমাদের জন্য আনএক্সপেক্টেড। এখানে আমি এমন কিছু লিখেছি যেটা আমার প্রথম কাজের প্রেক্ষিতে এক্সপেক্টেড। তো শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসালেই তো হয়ে যাচ্ছে না, শুধু স্ট্রাকচার দিয়েই কিন্তু হচ্ছে না, আমাদের ওভারঅল মিনিংটা তো ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমাদের এই লেস্টের ব্যাপারটা দেখি তো একটু, যে হুম যেটা আমাদের রেগুলার জানা একটা সেন্টেন্স আর কি, উই শুড মিস দ্য ট্রেন। উই মাস্ট ওয়াক ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন। সো লেস্টের পরে আমরা সাধারণত শুড অথবা মাইট লিখে থাকি, তাই তো? তো আমি যেটা স্পেশাল ইউজ পড়াবার সময় তোমাদেরকে বলেছিলাম ইফ ইউ ক্যান রিমেম্বার, এবং আমি যথেষ্ট কারণ ব্যাখ্যা করেছিলাম যে এই এক্সপ্রেশনটা প্রপার না। প্রপার হচ্ছে গিয়ে আমরা এখানে শুড বা মাইট যদি না লিখি, উই মাস্ট ওয়াক ফাস্ট লেস্ট উই মিস দ্য ট্রেন, ঠিক আছে? তবে ডোন্ট ট্রাই দিস ইন ইউর এক্সাম পেপার প্লিজ। এক্সাম পেপারে এই জিনিস লিখবে না, এক্সাম পেপারে শুড দিয়ে লেখো, কোনো সমস্যা নেই, শুড দিয়েই লিখতে হবে, কারণ শুড ছাড়া যদি লিখো, কারণ আমাদের দেশের বইগুলোর মধ্যে তো এভাবে করে লেখা নাই, সো অনেক টিচারও কিন্তু এই জিনিসটা জানেন না। উইথ ডিউ রেসপেক্ট, সবারই সবকিছু জানতে হবে ব্যাপারটা তো তাই নয়, তবে জানার চেষ্টা করা উচিত, ঠিক আছে? আমি এক্সপেক্ট করব যে আমাদের টিচাররা আর একটু দায়িত্বশীল হবেন তাদের স্টাডি নিয়ে, ঠিক আছে? সো যাই হোক, এখানে যেটা বলা হলো যে উই মাস্ট ওয়াক ফাস্ট, সো ওয়াক ফাস্টের পরে আমি কেন দ্রুত হাঁটবো? নয়তোবা, লেস্ট মানে হচ্ছে নয়তোবা, সো নয়তোবা কি হবে, এরকম কিছু একটা আমি লেস্টের পরে আমি লিখবো যেটা আমি এক্সপেক্ট করি না, ঠিক আছে? সিম্পলি আমরা এরকমটা লিখতে পারি যে স্টাডি হার্ড lest you might fail, যেটা আমি এক্সপেক্ট করি না, নয়তোবা। আদারওয়াইজ, লেস্টের জায়গাটায় সাধারণত আদারওয়াইজ চিন্তা করে দেখো, তখনই তুমি পেয়ে যাবে। সো মাইট বা শুড যেটা খুশি ইউজ করো, নট এ প্রবলেম এট অল। কিন্তু আমি বলেছিলাম কি, যে আরেকটু হায়ার স্টাডিজে যখন যাবে তখন এই লেস্টের ব্যবহারটা জানবে যে এটা আমেরিকান ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয় এবং সাবজাংটিভ মোডে ব্যবহৃত হয়, যেখানে শুড বা মাইটটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না লেস্টের পরে, ঠিক আছে? এখানে আমি আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন ইউ শুড অলওয়েজ কিপ ইয়োর পিন নাম্বার lest your account should or might be hacked, ঠিক আছে? এরকম রিয়েল কনটেক্সটও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সো ব্রিটিশ ইংলিশে সাধারণত এই লেস্টের জায়গাটাতে অর অথবা আদারওয়াইজটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে নয়তোবা এটা করো, নয়তোবা ওটা হবে। সো আমি কেন আমার পিন নাম্বারকে গোপন রাখবো? নয়তোবা তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। সো এটা একটা প্রবাবিলিটি, এমন কোন একটা প্রবাবিলিটি যেটা আমি এক্সপেক্ট করি না, ঠিক আছে? যেটাকে আমি লেস্টের পরে লিখে থাকি শুড বা মাইট দিয়ে। সো ইটস ইজি, নট ভেরি ডিফিকাল্ট। লেটস টক অ্যাবাউট ইন কেস। ইন কেসটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্সেরই একটা অংশ, ঠিক আছে? তারপরেও আমি একটু আলাদাভাবে আলোচনা করছি। ইন কেস হচ্ছে গিয়ে প্রবাবল কন্ডিশন।
মানে সম্ভাব্য শর্ত। সম্ভাব্য শর্ত জিনিসটা কি দেখো খেয়াল করে। সো এখানে সিচুয়েশনটা একটু খেয়াল করব। এই যে এখানে আমি ইন কেস লিখলাম, হুম, ইন কেসের সাথেও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স আই মিন ইফ এর ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করেছিলাম, প্রেজেন্টের সাথে প্রেজেন্ট, সিম্পল পাস্টের সাথে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্ট কম্বিনেশন, ঠিক সেম কম্বিনেশনটা আমাদের ইন কেসের ক্ষেত্রে হবে। এবং আরো মজার বিষয় হচ্ছে ইন কেসের বাংলা মিনিংটা কি। ইন কেসের বাংলা মিনিং হচ্ছে যদি। ইফ এর বাংলা মিনিং হতো যদি, তাহলে ইন কেস আর ইফ এর মধ্যকার ডিফারেন্সটা কোথায় রইলো? there is a huge difference। সেই জিনিসটাই আমাদের এভাবে বুঝতে হবে একটু। দেখো বলা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী দ্য স্কাই ইজ ওভারকাস্ট, এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়নি, আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। সেই ফর এক্সাম্পল গত 2-3 দিন ধরে আমাদের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, ঠিক না? কখনো কখনো বৃষ্টি নামছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে না। সো আমরা বলতে পারছি না কখন বৃষ্টি হচ্ছে, এটা পসিবিলিটি, বৃষ্টি হতে পারে। সো এখন এই যখন কিনা এভাবে করে বৃষ্টি হতে থাকে, লোকজন কি করে সাধারণত সাথে করে একটা ছাতা নিয়ে বেরোয়, নাকি? তো এই জায়গায় ধরো টেক অ্যান আমব্রেলা, তুমি কাউকে, তোমার ঘর থেকে কেউ একজন বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে, সো তুমি তাও কাউকে পরামর্শ দিচ্ছ যে টেক অ্যান আমব্রেলা, একটি ছাতা নিয়ে নেন যদি বৃষ্টি নামে। পয়েন্ট টু বি নোটেড, এই জায়গায় যদি আমি ইন কেসের স্থলে ইফ লিখি, ঠিক আছে, তখন ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? কথার সুরের একটা বড় ডিফারেন্স হবে। আমি একটু তোমাদের জন্য শোনাচ্ছি, ব্যাপারটা মনোযোগ দেবে। যদি আমি ইফ দিয়ে বলি তখন বাংলা মিনিংটা, কথা বলার ধরন দেখে তুমি এটার মিনিং বুঝে যাবে। দেখো আমি বলছি, যদি ইফ দিয়ে বলি একটা ছাতা নিয়ে যাও যদি বৃষ্টি নামে, অথবা যদি বৃষ্টি নামে একটা ছাতা নিয়ে যেও, যদি বৃষ্টি নামে একটা ছাতা নিয়ে যেও, ঠিক আছে। আর যদি ইন কেস দিয়ে বলি একটা ছাতা নিয়ে যাও যদি বৃষ্টি নামে, যদি বৃষ্টি নামে মানে কথাটা এমন ভাবে বলছি যেন বাই চান্স যদি ঘটনাটা ঘটে, মানে এখানে ইন কেসের পরে যে কন্ডিশনালটা আমরা লিখি সেটা হচ্ছে পসিবল কন্ডিশন, মানে ঘটতেও পারে নাও ঘটতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এখন বৃষ্টি নামুক আর না নামুক, আই অ্যাম গোয়িং টু ডু দিস এনিওয়ে। এখন মানুষ ছাতা নিচ্ছে সাথে করে, বৃষ্টি নামুক আর না নামুক, নামতেও পারে, জাস্ট ওই সম্ভাবনাটা থাকার শর্তেই সে এই কাজটা করছে। কিন্তু যদি তুমি ইফ দিয়ে লিখতে ব্যাপারটা, তখন মিনিংটা কি দাঁড়াতো? হাস্যকর হয়ে যেত তখন, যে আকাশ অনেক মেঘাচ্ছন্ন, একটা ছাতা নিয়ে যা যদি বৃষ্টি নামে। তার মানে দাঁড়াচ্ছে যে বৃষ্টি না নামলে তুমি ছাতা নিবে না, বৃষ্টি নামলেই কেবল ছাতা নিবে। তার মানে তুমি এখন ছাতা ছাড়া ঘর থেকে বেরিয়ে যাও, যদি রাস্তার মাঝে যদি কোথাও বৃষ্টি নামে তো আবার ব্যাক করে বাড়িতে এসে তারপরে তুমি ছাতা নিয়ে বেরোতে পারবে, আদারওয়াইজ ইউ ক্যান নট টেক দ্যাট আমব্রেলা, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ইলজিক্যাল অ্যান্ড রিডিকুলাস, ঠিক না? ল্যাঙ্গুয়েজ ইজ নট ইউজড ইন দ্যাট ওয়ে। সো আমরা এখানে ইন কেস লিখে আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই আপনাদেরকে। দেখেন, মানুষ গাড়ির মধ্যে, 4 চাকার গাড়ি যারা ইউজ করে, বা ট্রাক হোক, বাস হোক, বা প্রাইভেট কার হোক, হোয়াট এভার ইট ইজ, we see this thing, people carry an extra wheel in case they have a puncture, তাই কিনা? মানুষ সবসময় একটা এক্সট্রা চাকা তার গাড়িতে রাখে কেন? যদি একটা পাংচার হয়, যদি তাদের পাংচার হয়, দ্যাট মিনস পাংচার হওয়াটা তাদের জন্য একটা পসিবিলিটি। প্রতিদিন তো আর পাংচার হয় না,
দ্যাট মিনস তারা কিন্তু পাংচার হোক আর না হোক এনিহাউ দে আর ক্যারিং অ্যান এক্সট্রা হুইল অলওয়েজ, ঠিক না? আবার দেখো যে we ordered an extra pizza in case there were more guests. তো এখানে পাস্ট সিচুয়েশনে দেখাচ্ছি ইন কেস দিয়ে, দেখো, অথবা ইন কেস দেয়ার ওয়ার মোর গেস্ট, মানে গেস্ট এসেছে কি আসে নাই, হোয়াট এভার ইট ইজ, গেস্ট এক্সট্রা গেস্ট আসার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা থাকার শর্তেই আমি কি করেছি, একটা এক্সট্রা পিৎজা অর্ডার করেছি, ঠিক আছে? সো হয়তো এক্সট্রা গেস্ট এখানে এসেছে কি আসে নাই সে কথা আমি বলি নাই, হয়তো আসেও নাই, বাট আই হ্যাভ অর্ডার্ড ইট এনিওয়ে। তার মানে ইন কেস দিয়ে যতটুকু কন্ডিশনাল থাকে সেটা হচ্ছে প্রবাবিলিটি, এবং পরবর্তী যেই কাজটা থাকে সেটা তার উপর নির্ভরশীল নয়। বুঝতে পেরেছি আশা করি ইন কেস দিয়ে যেটা লিখেছি, ঠিক না? কারো কি আর কোনো সমস্যা আছে ইন কেস দিয়ে? স্ট্রাকচারটা আমাদের কিন্তু প্যারালাল থাকছে, প্রেজেন্টের সাথে প্রেজেন্ট, পাস্টের সাথে পাস্ট, ঠিক আছে? ইভেন প্রেজেন্টের সাথে ফিউচারও হতে পারে, নট এ প্রবলেম, ঠিক আছে? যেমন দেখো, I will call him at night in case I have any problem. That means আমার প্রবলেম হোক আর না হোক, I am going to call him at night, ঠিক আছে? আর যদি আমি বলতাম ইফ দিয়ে, তার মানে আমার প্রবলেম হলেই আমি কেবল কল করব, নয়তো আমি কল করব না। যদি আমার প্রবলেম থাকে তবে আমি তাকে কল করব। আর এখানে আমি বুঝাচ্ছি যে প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে, আমি তোমাকে কল দিবই। যদি প্রবলেম থাকলো তো থাকলো, না থাকলে নাই, এনিহাউ আই এম গোয়িং টু কল ইউ। কথাটা বুঝতে পেরেছি আশা করি। সো 4টি এক্সাম্পল দিলাম, হোপ দিস আর ইনাফ। এবার আসি, so adjective or adverb that this is used to mean intensity of action or entity, ঠিক আছে? so adjective that সাধারণত আমরা ইন্টেন্সিটি বা তীব্রতা জ্ঞাপক একটা ফ্রেজাল এক্সপ্রেশন আমরা এটা দিয়ে মিন করি। সেটা কি? যেমন দেখো, the poem was so complicated that we could not understand it. Okay, the poem was so complicated that we could not understand it initially. Initially মানে হচ্ছে প্রাথমিক, at the early stage, যে প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারলাম না। তো এখন একটা জিনিস খেয়াল করো, so adjective or that দিয়ে আমরা সাধারণত একটা নেগেটিভ সেন্স প্রকাশ করি। এখন সেই নেগেটিভটা থাকতেও পারে নাও থাকতে পারে, তবে নেগেটিভই যে সবসময় থাকবে তাই নয় কিন্তু, ঠিক আছে? যেমন এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে লিখি, দেখো, the poem was so complicated that the teacher had to explain it several times. দেখেছো, টেন্সটা শুধু প্যারালাল রাখবো, ঠিক আছে?
এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে আমরা টেন্সের ব্যাপারটা দেখেছি। এবার এই জায়গায় আমরা টেন্সের মানে বাকিগুলোর মধ্যে টেন্সের যত ব্যাপার আছে সেটা হচ্ছে প্রেজেন্ট, তো পরের অংশ প্রেজেন্ট। এখানে ক্লজ তোমার একটা অংশ দেয়া থাকছে, বাকি অংশ তোমাকে নিজের লিখতে হচ্ছে। লাইক দ্য পোয়েম ওয়াজ সো কমপ্লিকেটেড এর পরবর্তীতে দ্যাট এর পরের অংশটা যদি তুমি লিখো তো তুমি এভাবে লিখছো। তা আমার কথা হচ্ছে যে সবসময় থাকলে সো দ্যাট থাকলে সো অ্যাডজেক্টিভ দ্যাট থাকলে আমরা যে খালি ক্যান নট কুড নট লিখবো ব্যাপারটা তাই নয়। হ্যাঁ, এই ব্যারিয়ার গুলোর থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন আমরা সচরাচর যে সেন্টেন্সটা জানি যে দি দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড আপ, যে সে উঠে দাঁড়াতে পারে না, সে এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতে পারে না। আবার কি, পোয়েমটা এতটাই ডিফিকাল্ট ছিল, এতটাই কমপ্লিকেটেড ছিল যে আমাদের টিচারের কি এটা কয়েকবার এক্সপ্লেইন করতে হয়েছিল তাকে। বলতে পারি না, দ্যাট মিনস তুমি ন্যাচারালি চিন্তা করো যে খালি আমাদের ওই যে ওই বোর্ডের যে স্ট্রাকচার গুলো আছে বা আমাদের ওই বইগুলোর মধ্যে খালি ক্যান নট, সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ক্যান নট বা কুড নট, ব্যাপারটা ঠিক ওখানেই সীমাবদ্ধ না, আরো অনেক অনেক ভ্যারাইটিস আছে আমাদের। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজকে একটা ঠুনকো স্ট্রাকচার দিয়ে তুমি আটকে ফেলতে পারবে না। বুঝেছি? আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার যেটা আমাদের জন্য একটু নতুন, ঠিক আছে, সেটা হচ্ছে সাচ নাউন ফ্রেজ দ্যাট। এখানেও আমরা মূলত ইন্টেন্সিটি লিখে থাকি। ঠিক আছে, তবে সো আর সাচের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখবো। এটা টফেল প্র্যাকটিসের সময় আমরা পাবো এই জাতীয় একটা সেন্টেন্স। হ্যাঁ, যেমন দেখো, it was such an exciting match that we could not breathe properly, মানে ব্রেথ টেকিং ম্যাচ যেটাকে বলা হয় আর কি। ঠিক আছে, তো এখানে সাচ ইউজ হলো কেন, সো কেন ইউজ হলো না? দেখো এই সেম সেন্টেন্সটাকে আমি যদি কম্পারেটিভলি সো দিয়ে লিখি তখন কিরকম হবে? দ্য ম্যাচ was so exciting that we could not breathe properly. So what's the difference? Let's find it out. Such an exciting match versus so exciting. So দেখো, সাচের পরে আমি কি লিখেছি? এনপি। এনপি মানে কি জানো? এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, সাচের পরে কখনোই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব একা একা থাকবে না, অবভিয়াসলি সেটা কাউকে না কাউকে প্রিমডিফাই করে আসতে হবে। সো ইট ওয়াজ সাচ অ্যান এক্সাইটিং ম্যাচ। সো সাচের পরে একটা এ বা অ্যান বসতে পারে, আর যদি প্লুরাল কিছু থাকে তখন তো আর এ অ্যান বসবে না। ঠিক আছে, সো এই জায়গায় এটাই বুঝতে হবে যে এখানে আমরা দেখছি যে এক্সাইটিং ইজ প্রিমডিফাইং ম্যাচ, ওয়্যারএজ সো শুধুমাত্র এক্সাইটিং এই পার্টিসিপাল অ্যাডজেক্টিভটাকে একা মডিফাই করছে, পরপরই দ্যাট চলে আসছে। সো এই জায়গায় হচ্ছে আমাদের ডিফারেন্সটা। সাচ নাউন ফ্রেজ দ্যাট, সো অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দ্যাট, আদারওয়াইজ মিনিং আমাদের কিন্তু প্রায় অলমোস্ট একই রকম। ঠিক আছে, Now let's talk about till and until. আচ্ছা বলো তো আমাকে কেউ একজন till আর until এর মধ্যকার ডিফারেন্সটা কি? ডিফারেন্স নেই।
গুড। টিল আর আনটিলের মধ্যে কোনো প্রকার ডিফারেন্স নাই, তবে আমি এ যাবৎকালে অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করে এটাই শুনি যে টিল আর আনটিলের মধ্যে ডিফারেন্সটা কি। এরা কেউ কেউ বলে যে টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। এবং আমাদের মনে একটা ভুল ধারণা থাকে যে টিল বুঝি অ্যাফার্মেটিভ আর আনটিলের সাথে যেহেতু আন আছে এটা বুঝি একটা নেগেটিভ কিছু একটা। দুটোর মিনিং সেম, দুটোর মিনিং হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে বানানে, ঠিক আছে? এবং ইউসেজে কিছুটা ডিফারেন্স হয় এক্ষেত্রে যে টিলটা ম্যাক্স অনেক জায়গাতে আমরা মানে প্রপারলি বেশি ইউজ হতে দেখি আর কি, ঠিক আছে? আমাকে কিছু এক্সাম্পল দিতে হবে এখন। এটা হচ্ছে টিল আনটিলের পরে আমরা সিঙ্গেল একটা নাউনও বসাতে পারি, টাইম ওয়ার্ড, অথবা আমরা চাইলে একটা ফ্রেজ বসাতে পারি বা একটা ইভেন ক্লজও বসাতে পারি। তো টিল আনটিল অনেক সময় প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, অনেক সময় কনজাংশন হিসেবে ইউজ হয়। এখানে ইউজ হচ্ছে প্রিপোজিশন হিসেবে। টিল ফ্রাইডে মানে সে শুক্রবার অবধি, শুক্রবার এর আগে পর্যন্ত রহিম টাউনের বাইরে থাকবে। সো টিল ফ্রাইডে আর আনটিল ফ্রাইডে দুটোই অ্যাকসেপ্টেড। আচ্ছা, you cannot withdraw your money from this insurance policy until it becomes mature. So until or till it becomes mature, যেটা লেখা লিখতে পারবো, কোনো সমস্যাই হবে না। সো until it becomes mature মানে আমার একটা এন্ড পয়েন্ট এখানে টিল বা আনটিলের শেষে দিতে হয়, যে কাজের শেষটা পর্যন্ত, ঠিক আছে? যেমন আরো লিখতে পারি যে it's raining so heavily, we have to wait here until it stops. So until it stops মানে একটা কাজের শেষ বুঝাতে হবে তোমার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখাই জিনিসটা একটু, যে আমার বৃষ্টিটা মনে করো যে শুরু হয়েছে এই পয়েন্টে, ঠিক আছে? এবার শেষ হচ্ছে মনে করো এই পয়েন্টে এসে, মানে সকাল 11টা, এটা হচ্ছে দুপুর 12টা। তো এই 12টায় এসে মানে যখনই বৃষ্টিটা শেষ হোক না কেন, আমি আনটিল দিয়ে বুঝাচ্ছি এক্স্যাক্টলি এই মোমেন্টটাকে, মানে একদম শেষ লাস্ট মোমেন্টটাকে বুঝাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে শনিবার, এই হচ্ছে শুক্রবার। সো রহিম শুক্রবারের আগে পর্যন্ত সে ফিরবে না। সো শুক্রবারটাকে আমি, দ্যাট মিনস একদম ডেডলাইনটাকে মেনশন করব, যে তুমি একটা ইন্স্যুরেন্স পলিসি থেকে টাকা তুলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা ম্যাচিউর হয়, মানে পরিপক্ক হয়। মানে একটা নির্দিষ্ট টাইম দেয়া থাকে যে 3 বছর বা 4 বছরের আগে পর্যন্ত তোমার এই টাকাটা ম্যাচিউর হয় না। এটাকে ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এর পরিভাষায় ম্যাচিউরিটি বলে আর কি, টাকার ম্যাচিউরিটি, ঠিক আছে? তুমি সেটা তুলতে পারবে না একটা সার্টেন টাইমের আগে। সো এটা এখানে বোঝাচ্ছে। সো আমরা যেটাকে ভেবে থাকি যে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ, এটা দিয়ে আমরা বুঝিয়ে থাকি যে যতক্ষণ পর্যন্ত, যেটা দিয়ে আমরা মনে করতাম যে টিল। হ্যাঁ রায়হান বলো।
টিল এবং আনটিলকে আমরা বাক্যের প্রথমে রেখে বাক্যটি সাজিয়ে হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে মোর ইউজুয়াল হচ্ছে গিয়ে নর্মালি আমরা খুব কম আর কি, লেস ফ্রিকুয়েন্টলি ইউজড, কখনোই ভুল হয় না। তবে বেশিরভাগ সময় টিল আনটিলের যে ক্লজ বা ফ্রেজটুকু থাকে সেই অংশটাকে আমরা কিন্তু পরেই বলি বেশিরভাগ সময় আর কি। ঠিক আছে, এটা মানুষের অভ্যাস, আর কিছুই না, বিশেষ কোনো মানে ঠিক ব্যাঠিকের ঘটনা নাই এখানে। ঠিক আছে, যেমন এই জায়গায় দেখো একটা জিনিস, এই যে ইটস রেইনিং সো হ্যাভিলি উই হ্যাভ টু ওয়েট হিয়ার আনটিল স্টপস, এই সেম সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাজ লং অ্যাজ দিয়ে লিখি তখন কিরকম হবে, যে we have to wait here as long as it keeps raining। কি বোঝা গেল? as long as এর পরবর্তী অংশে মানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি চলে, ঠিক আছে, টিল আর আনটিলের সাথে এমনিতেই একটা নেগেটিভ দেয়াই থাকে। আর এই জায়গায় অ্যাজ লং অ্যাজ এর পরবর্তীতে আমরা যে অংশটুকু লিখি সেটা দিয়ে বুঝাই যে ডিউরেশন, যে একটা সময়কাল যে চলতে থাকে, সেই চলমান ব্যাপারটাকে আমরা বুঝিয়ে থাকি। সে ফর এক্সাম্পল আমাদের দেশ অনেক দুর্নীতি প্রবণ দেশ, সো উই ক্যান নট emerge as a developed nation as long as corruption continues। সো এই জায়গায় বলা হচ্ছে উই ক্যান নট এমার্জ অ্যাজ এ ডেভেলপড নেশন, আমরা একটি উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো না যতদিন দুর্নীতি চলে। যদি আমি টিল আনটিল দিয়ে লিখি তখন কম্পেয়ার করলে হয় কি, আনটিল উই স্টপ করাপশন, দ্যাট মিনস দুটোর মধ্যকার ডিফারেন্সটা এবার একটু দেখো। এখানে বলা হচ্ছে রেইন স্টপস আর এখানে বলছি কিপস রেইনিং, দ্যাট মিনস এখানে যেমন আমি কাজের শেষটুকু বুঝাচ্ছি, আমরা যদি অ্যাজ লং অ্যাজ দেই তখন মিন করবে যে আমার এখানে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যে ঘটনাটা ঘটছে ওভারঅল এই কন্টিনিউয়াল পিরিয়ডটাকে আমি মেনশন করব অ্যাজ লং অ্যাজ এর পরে। ঠিক আছে, যেমন তুমি যতক্ষণ খুশি এখানে থাকতে পারো, লাইক ইউ ক্যান স্টে হিয়ার as long as you wish। তোমার যতক্ষণ ইচ্ছা তুমি এখানে থাকতে পারো, you can stay here as long as you wish। ঠিক আছে, এখানে আমরা কখনোই টিল আনটিল এগুলো লিখবো না। কেমন? এবার আসি সিন্স দিয়ে আমরা কি বুঝাই দেখি। সিন্স এটা একটা ক্যামিলিয়ন ওয়ার্ড বলে থাকি আমি। সিন্স ক্যান ফাংশন অ্যাজ আ প্রিপোজিশন, it can function as an adverb, it can function as a conjunction as well। এখানে আমরা দেখব যে সিন্স দিয়ে মূলত টাইম ইন্ডিকেট কিভাবে করে। সিন্সের আরো কিছু ব্যবহার রয়েছে, অর্থ রয়েছে অনেক। তো এখানে সিন্স দিয়ে যখন আমরা টাইম মেনশন করি তো আমাদের একটা কমন স্ট্রাকচার কিন্তু যে কোনো বইতেই আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট প্লাস সিন্স প্লাস পাস্ট, আর পাস্ট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, তাই কিনা? এই স্ট্রাকচারটা তো আমরা জানি। যেমন প্রথম এই স্ট্রাকচার অনুযায়ী যেটা হয় যে তাই না, এটাই তো আমাদের জানা আছে। হ্যাঁ, স্ট্রাকচারটা বিলকুল ঠিক আছে, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায়, যে এই ঘটনাটার পেছনের ঘটনাটা কি, যে কেনই বা এখানে প্রেজেন্টের সাথে পাস্ট হচ্ছে, মানে সিন্সের পরে পাস্ট হয়ে যাচ্ছে কেন, বা এখানে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে কেন, এইটা যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয় হাবাগোবা
গর্দভের মতো আয়োডিন শূন্য বাচ্চাদের মতো হা করে তাকিয়ে থাকে। কারণ কি? তাদের টেন্স সম্পর্কে আইডিয়াটা খুবই বাজে আইডিয়া। ঘটনা বুঝেন, ঘটনা নম্বর 1, সিচুয়েশন 1, ঠিক আছে? এখন কত সাল? 2021 সাল নাকি? 2021 সালের থেকে 5 বছর বিয়োগ করেন, কত থাকে? হ্যাঁ, 2016। গুড, 2016। দ্যাট মিনস আপনার বান্ধবীর সাথে অথবা আপনার কারো একজনের সাথে, আপনার বোন অথবা আপনার চাচি, মানে এনি হাউ সামওয়ান ফেমিনিন জেন্ডার, ঠিক আছে, তার সাথে আপনার 2016 সালের পরে থেকে এখনো পর্যন্ত দেখা হয়নি। দ্যাট মিনস 16 সালে তিনি দেখা করেছিলেন আপনার সাথে, বা আপনি তার সাথে দেখা করেছেন, এখন হচ্ছে 2021-এ এসে আপনি বলছেন দুটো ঘটনা ঘটেছে। 5 বছর অতিক্রান্ত হয়েছে, মানে 2016 থেকে এখন স্টিল নাও আমি কথা বলার সময় পর্যন্ত যে ঘটনাটা খুব রিসেন্টলি এসে কমপ্লিট হয়েছে, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সেই কাউন্ট করি। সেই জন্য আমি এখানে লিখেছি ইট হ্যাজ বিন 5 ইয়ার্স। 5 বছর হয়ে গিয়েছে, এবং 5 বছর হয়ে যাবার আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা তো অবভিয়াসলি পাস্ট। তার সাথে আমার দেখা হয়েছিল, সো সিন্স আই মেট হার। কথা বুঝতে পেরেছি? এবার এখানে যেই ঘটনাটা ঘটেছে ইট ওয়াজ 5 ইয়ার্স। সো এখানে আমাদের একটা সিচুয়েশন এইভাবে দেয়া থাকে যে লাস্ট ইয়ার আই মেট মাই কাজিন। গত বছর আমি আমার খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনের সাথে দেখা করেছিলাম। 5 বছর হয়ে গিয়েছিল তার সাথে আমার দেখা হয়েছিল। সো ব্যাপারটা দেখুন, এই জায়গায় লাস্ট ইয়ারের ঘটনাটা বলছি। সো পাস্ট পারফেক্টের সংজ্ঞাটা কি? পাস্ট পারফেক্টের সংজ্ঞা হচ্ছে দুটোই অতীত ঘটনা ঘটবে, এর মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে অপেক্ষাকৃত সেটাকে আমরা হ্যাড ভার্ব 3 তে লিখি। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। The patient had died before the doctor came, তাই কিনা? এখানে রোগী আগে মারা গিয়েছে, ডাক্তার পরে এসেছে, সেজন্য হয়েছে the patient had died. So এখানে I had met her. So কোনটা আগে পরের কি ঘটনা ঘটছে দেখুন। লাস্ট ইয়ার আই মেট মাই কাজিন, দ্যাট মিনস 2020 সালে আপনি আপনার কাজিনের সাথে দেখা করেছিলেন। এখন এই কথাটা বলছেন আপনি 2021-এ এসে। তো তারও 5 বছর আগে, আই মিন 2015 সালে আপনার কাজিনের সাথে আপনার দেখা হয়েছিল। দ্যাট মিনস 2বার আপনি আপনার কাজিনের সাথে মিট করেছেন। 2015 সালে মিট করেছেন, 2020 সালেও মিট করেছেন। সো এই যে আমি কথাটা বলছি ইট ওয়াজ 5 ইয়ার্স, কেন বলছি? 5 বছর হয়ে গিয়েছিল, দ্যাট মিনস একটা সার্টেন টাইম পর্যন্তই তো 5 বছর হয়েছিল। সেটা কখন? 2015 থেকে 5 বছর চলে গিয়েছিল, এবং সেটাও অতীত হয়ে গিয়েছে। কেন? কারণ এখন হচ্ছে 2021 সাল। বিগত বছর পর্যন্ত 5 বছর অতিক্রান্ত হওয়ার ঘটনাটা শেষ, তারপরেও আরো কিছু সময় চলে গেছে, তাহলে দুটো ঘটনাই পাস্ট। 5 বছর চলে যাওয়াটাও পাস্ট, আপনার কাজিনের সাথে দেখা করাটাও পাস্ট। তার মানে ঘটনা কোনটা আগে ঘটছে? অবশ্যই 2015 সালে ঘটনাটা আগে ঘটছে। সেই জন্য এখানে বলছেন আই হ্যাড মেট হার। বুঝতে পেরেছি আশা করি। ওকে, সো যাই হোক, এটা বোঝানো, এত কথা বলার উদ্দেশ্য আমার ছিল যে আমাদের টেন্স মানে পাস্ট আর পাস্ট পারফেক্ট নিয়ে কিছুটা অস্পষ্টতা হয়তো কেটে যাওয়ার কথা, ঠিক আছে? আদারওয়াইজ এগুলো আমরা এমনিতেই পারবো। সিন্সের পরের অংশে আমরা কি লিখবো এটা তো যে কোনো গ্রামার বই খুললেই পাওয়া যায়, কিন্তু আমরাই বললাম যে শুধু স্ট্রাকচার দিয়ে স্যার হয় না, ঠিক আছে? ইটস টাইম, ইট ইজ হাই টাইম, এটা একেবারেই সহজ। এটা হচ্ছে যে কোন একটা ম্যান্ডেটরি অ্যাক্টিভিটি সাজেস্ট করলে আমরা ইটস টাইম বা ইটস হাই টাইম, যেমন মিস্টার Robert has become so arrogant these days. It's high time authority took steps against him. So এখানে দেখো it's time, it's high time, যেমন
our environment is getting hotter day by day. It's high time we stopped pollution. It's high time we stopped pollution অথবা we stopped deforestation. এরকম কিছু একটা। সো যেটাই লিখছি না কেন, ইটস টাইম, ইটস হাই টাইমের পরে যদি কখনো কোনো সাবজেক্ট আসে তো নর্মালি আমরা পরবর্তী যে ভার্বটাকে আছে সেই ভার্বটাকে পাস্ট টেন্সে লিখে থাকি এবং আমাদের এক্সপ্রেশনটাই এরকম যে এটা আসলে পাস্ট না, ঠিক আছে, এটা একটা হাইপোথেটিক্যাল একটা এক্সপেকটেশন, ঠিক আছে, এটা আসলে পাস্ট মিন করে না। লিখি পাস্ট কিন্তু এটা মিনিংফুলি এটা আসলে পাস্ট নয়। আর একটা অল্টারনেটিভ রয়েছে যে ইটস হাই টাইম ফর দি অথরিটি, এভাবে যদি লেখা থাকে দ্যাট মিনস তখন কিন্তু আমাদের ইনফিনিটিভ ফর্মে লিখতে হয়, মিনিংটাও সেম থাকে। যেমন আমরা এই সেম সেন্টেন্সটাকে এভাবে লিখতে পারি, ইটস হাই টাইম টু টেক স্টেপস against him. দেখো তো, ইটস হাই টাইম টু টেক স্টেপস against him. সো টু টেক চাইলে তুমি এখানে ফর দিয়ে সাবজেক্টটাকে কানেক্ট করতে পারো, না লিখলে না লিখো। সো ইটস টাইম অর ইটস হাই টাইম মানে একটা কাজ এখনই করতে হবে, এখনই করা উচিত, এই ধরনের কোন একটা আর্জেন্স যদি আমরা দেই তখন আমরা ইটস টাইম বা ইটস হাই টাইম লিখে পরবর্তী যে অ্যাপ্রোপ্রিয়েট অংশটা সেটা আমরা লিখে দিব। যদি কোনো প্রকার সাবজেক্ট থাকে তখন আমরা ভার্ব টু লিখি, আর যদি কোনো সাবজেক্ট না থাকে দেন ইউ আর লিবারাল টু ডু সো। ঠিক আছে, তুমি চাইলে সাবজেক্ট নতুন করে নিয়ে এসে একটা পাস্ট টেন্স, তবে ইউজুয়াল হচ্ছে এই প্রথমটাই, ঠিক আছে, দ্বিতীয়টা তেমন একটা ইউজুয়াল না, ওটা ইটস টাইমের সাথে বেশিরভাগ সাধারণত ইউজ হয়। তো আজ এই পর্যন্তই থাকছে, আমরা একটু যেন নোট রাখি যে কোনটা কোনটা আমরা পড়েছি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা দেখবো সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে, ঠিক আছে। Can you take our class at this time every day? আপনি একটা ভুল করেছেন ফার্স্ট অফ অল, মিস্টার রিহান মাহমুদ নাকি রায়হান, আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। রায়হান লিখেছেন, let me copy this. এই যে এই ভুলটা আমাদের অনেক স্টুডেন্ট এই ভুলটা করে ফেলে, ঠিক আছে। এই যে এই মেসেজটা তুমি আমাকে দিয়েছো, সরি টু মেক ইট পাবলিক, কিন্তু এখান থেকে আমাদের কিছু শেখার রয়েছে, সেটা হচ্ছে স্যার ক্যান ইউ টেক আওয়ার ক্লাস এট দিস টাইম এভরি ডে। আই থিঙ্ক তুমি এখানে একটা ভুল করেছো, এই যে দেখো অলরেডি ভুলটা কম্পিউটারই ধরেছে, সেটা হচ্ছে এখানে একটা স্পেস হবে। সো দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন দিস এভরি ডে আর একটা হচ্ছে এভরি ডে। সো এটা একটু দেখে রাখেন। আই হেট মাই এভরি ডে works. I go there every day. কিভাবে বুঝলাম? I hate my everyday works, এখানে এভরিডেটা একটা অ্যাডজেক্টিভ যেটা কিনা ওয়ার্কস কাজকে মডিফাই করছে, মানে এখানে মূলত মিন করছে প্রতিদিনের, প্রতিদিনের। সো এভরি আর ডে দুটো মিলে গিয়ে একটা ওয়ার্ড মানে হচ্ছে প্রতিদিনের বা প্রতিদিনকার, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখন আমরা বুঝাতে চাই যে প্রতিদিন, প্রতিদিন বুঝাতে চাই আমি প্রতিদিন ওটা করি, প্রতিদিন এটা করি, এই জাতীয় কোনো কথাবার্তা বলতে থাকলে অবভিয়াসলি সেটা ইউজ হবে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে, এবং অবভিয়াসলি এরা দুইটা সেপারেট ওয়ার্ড হবে। আই গো দেয়ার এভরিডে, এখানে এভরি আর ডেটা অলওয়েজ গোকেই পোস্ট মডিফাই করছে, যেমনটা এখানে at this time every day, every আর ডেটা এখানে দুজন মিলে টেক কে পোস্ট মডিফাই করছে। আচ্ছা, যাই হোক, আমি এই টাইমে প্রতিদিন ক্লাস নিতে চাইলেও আসলে সবসময় পসিবল হবে না, চেষ্টা করব, কারণ সবার তো সময়টা মেলে না, ঠিক আছে। আরেকজন হাত তুলেছিলে, কে যেন, বলো তো দেখি। স্যার আমি। সাইমা বলো। স্যার আমার হচ্ছে স্যার এই টাইমটাতে একটু সমস্যা ছিল, এই জন্য। না না, আমি আমাদের রেগুলার যে টাইম আমি ডিক্লেয়ার করে রেখেছি সেটাই থাকবে,
ঠিক আছে, আচ্ছা, তবে মাঝে মাঝে এরকম ডিস্টারবেন্স হতে পারে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।